সত্যি দেখতে অনেকটা তাজমহলের ছোট ভার্সন মনে হচ্ছে না? এই পর্বেই থাকছে সেই সমস্ত স্বল্প জানা, অল্প জানা, অচেনা আগ্রার বিভিন্ন স্থাপত্য। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে ক্যামেরায় বরুণ। তোমাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয় স্বাগত জানাচ্ছি ভালোবাসার শহর, তাজমহলের শহর আগ্রা থেকে। আগ্রা এই নামটা শুনলে আমাদের মাথায় প্রথমে আসে দ্য গ্রেট তাজমহল, আগ্রার ফতেপুর সিকরি বা আগ্রা ফোর্টের কথা। কিন্তু আগ্রা শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মুঘলদের বিভিন্ন স্থাপত্য। ঠিক সেই রকমই অচেনা, অজানা বা অল্প জানা, অল্প চেনা আগ্রাকেই এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি আমি আর বরুণ। আমরা আজকে প্রথম দিন আগ্রা দর্শনে প্রথমে যাচ্ছি চিনিকা রওজা দেখতে। চিনিকা রওজার যাওয়ার জন্য আমরা এই আগ্রা তাজমহল যে মেট্রো রেল স্টেশনটা আছে তার সামনে থেকে একটা টোটো ভাড়া করলাম। টোটো আমাদের পার হেড 50 টাকা করে, মানে 100 টাকায় পৌঁছে দেবে চিনিকা রওজা। আর চিনিকা রওজার দূরত্ব এই আগ্রা তাজমহল ওয়েস্ট গেট বা আগ্রা তাজমহল মেট্রো স্টেশন থেকে 4.5 কিলোমিটার মতন পড়ছে। এই মুহূর্তে আমরা আম্বেদকর ব্রিজের উপর দিয়ে যমুনা নদীটাকে ক্রস করছি। আর আগ্রায় যমুনা নদীর অবস্থা দেখো, পুরো একেবারে নালাতে পরিণত হয়েছে। এই ব্রিজটা কিন্তু 2 টায়ার। আমরা যেখানটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সড়ক পথ, মানে ছোট গাড়ি যায়। আর উপরে রয়েছে কিন্তু রেল লাইন, এর উপরটা দিয়ে রেল লাইন রয়েছে, ট্রেন পাস করে। চিনিকা রওজা মূলত একটা কিন্তু স্মৃতিসৌধ বা সমাধি ক্ষেত্র। যমুনা নদীর ধারে এইখানে সমাধিস্থ করা হয়েছে জাহাঙ্গীরের সভাকবি তথা শাহজাহানের ওয়াজির বা প্রধানমন্ত্রী আফজাল খান সিরাজিকে। ইতিহাসের পাতা উল্টানে জানা যায় এই চিনিকা রওজা তৈরি হয়েছিল 1628 থেকে 1639 সালের মধ্যে। আর সারা আগ্রাতে এই স্থাপত্যটা একমাত্র হচ্ছে ফরাসি শিল্প রীতিতেই তৈরি হয়েছে। আফজাল খান সিরাজি কিন্তু পার্সিয়ান কবি ছিলেন, আর 1635 সালে লাহোরে দেহত্যাগ করেন। তারপর লাহোর থেকে তার দেহকে নিয়ে এসে কবর দেওয়া হয় এই চিনিকা রওজাতে। আর সেই জন্যই চিনিকা রওজার মূল প্রবেশদ্বারটা কিন্তু মক্কার দিকে মুখ করে বানানো হয়েছে। আর এখানেই চিরনিদ্রায় শায়িত আছে জাহাঙ্গীরের সভাকবি, পরে শাহজাহানের প্রধানমন্ত্রী বা উজির আফজাল খান সিরাজি। ভিতরের নকশাগুলো কিন্তু চোখে পড়ার মতন। আর চারপাশে দেয়ালে কোরআনের বাণী বলো বা কোরআন বলো, সেটা কিন্তু খোদিত করে লেখা রয়েছে। চিনিকা রওজার বাইরে আর ভেতরে এই যে টাইলস গুলো দেখতে পাচ্ছ, এই গ্লেস টাইলস গুলো নিয়ে আসা হয়েছিল চীনের ট্যাং ডাইনেস্টির আমলে, চীন দেশ থেকে। আর নিয়ে এসে ব্যবহার করা হয়েছে এই চিনিকা রওজার স্থাপত্যে। আর সেই জন্যেই এই সমাধি ক্ষেত্রটার নাম কিন্তু হয়ে গেছে চিনিকা রওজা বা স্থানীয়দের ভাষায় চিনি মাকবারা। এখানে আসার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না, তবে সময়টাকে মাথায় রেখে আসতে হবে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চিনিকা রওজা খোলা থাকে পর্যটকদের জন্য। এই মুহূর্তে আমরা চলে এসেছি সিকান্দ্রাতে।
সিকান্দ্রায় দেখবো আকবরের সমাধি। এটা হচ্ছে পার্কিং লট যেখানে আমরা এসে দাঁড়ালাম। আর পার্কিং লটের ঠিক সামনেই এই যে বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে টিকিট কাউন্টার আছে। এখানে তোমরা দু রকম ভাবে টিকিট কাটতে পারো, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইনে গন্ডগোল ছিল বলে আমরা অফলাইন কাটলাম। টিকিটের দাম হচ্ছে 25 টাকা করে। মানে এখানে যেটা রয়েছে যে এন্ট্রি চার্জ নিচ্ছে হচ্ছে 20 টাকা, এসি চার্জ নিচ্ছে 5 টাকা, টোটাল 25 টাকা। আর 5 টাকা করে নিচ্ছে হচ্ছে কনভেনিয়েন্স ট্যাক্স বা টোল ট্যাক্স, জানি না কি করে, টোটাল 30 টাকা। আমাদের দুজনের পড়লো 30-30-60 টাকা। চলো এবার দেখে আসি আকবরের সমাধিটা। এখানে কিন্তু সিকিউরিটি চেকে টিকিট চেক করিয়ে তারপরে ঢুকতে হবে হচ্ছে সেকেন্দ্রার আকবরের সমাধিতে। দেখো এখানে দুটো পার্ট রয়েছে। এই মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে বাঁ দিকে গেলে হচ্ছে আকবরের সমাধি, ডান দিকে গেলে কাঁচমহল। আর বাঁ দিক দিয়েই হচ্ছে, ডান দিক দিয়েই হচ্ছে বেরোনোর রাস্তা। তাহলে আমরা প্রথমে আগে আকবরের সমাধিটা দেখে নিই। এই যে জায়গাটার নামটা পড়েছে সেকেন্দ্রা, এর পেছনে একটা খুব সুন্দর ঘটনা আছে। কারণ এই জায়গাটাতে প্রথমে 1504 থেকে 1517 সাল পর্যন্ত লোদি বংশের সম্রাট সিকান্দার লোদি রাজত্ব করত, এবং সেই সময় তার রাজত্বকালের রাজধানী ছিল কিন্তু এই অঞ্চলটা। পরবর্তীতে তার মৃত্যু হলে আকবর এই জায়গাটাকে দখল করে, এবং দখল করার পর এখানে তার মন মতন জায়গায় কোথায় কবর হবে সেটা নির্বাচিত করে। এবং এটা নয়, এর পরেও কিন্তু আরো 40টা কামরা তিনি বানিয়েছিলেন। এবং আকবরের মানে যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে তার পরিবারের যখনই কেউ, সে পুরুষ হোক বা মহিলা হোক, মারা যাবে, তাদের প্রত্যেককেই যেন একই জায়গায় কবরস্থ করা হয়। কিন্তু পরবর্তীকালে আকবরের সেই স্বপ্ন বাস্তব রূপ পায়নি। যাই হোক, সিকান্দার লোদির নাম অনুসারে এই জায়গার নাম হয় কিন্তু সিকান্দ্রা। আকবরের সমাধিতে ঢোকার আগে দেখো দুখানা গেট রয়েছে, একটা ছোট গেট, একটা বড় গেট। আগে বড় গেটটা প্রসঙ্গে আসি। আমরা জানি 1587 সালে আকবর কিন্তু দিনে ইলাহি ধর্মের প্রচলন করেছিলেন। কারণ তিনি চেয়েছিলেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক সমস্ত ধর্ম একত্রিত হয়ে যাক, আর একটাই ধর্ম থাকুক, সেটা হচ্ছে দিনে ইলাহি, মানে ভগবানের অধীন মনুষ্যত্বের ধর্ম। সেই জন্য তিনি এই গেটটা নির্মাণ করিয়েছিলেন। দেখো এর সামনের যে 4টে বড় বড় পিলার আছে, এই পিলারগুলো মানে আইডেন্টিফিকেশন করছে মুসলিম ধর্মকে, কারণ এগুলো মসজিদে দেখতে পাওয়া যায়। আর তারই পাশে দেখবে ছোট 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 4টে পিলার রয়েছে লাল এটার উপরে, আর মাথাটা একটু সরু টাইপের। এটা আমাদের মন্দিরের, হিন্দু ধর্মের মন্দিরের উপরে যে মঙ্গল কলস থাকে তার আদলে বানানো। এটা রিপ্রেজেন্ট করছে হিন্দু ধর্ম। আরো হিন্দু ধর্মের রয়েছে, দেখো এই যে দরজাটা রয়েছে ভেতর দিকে ঢুকে আসার পর, যেখানটা উপরে বারান্দাটা রয়েছে, তার উপরে দেখো একটা পদ্ম ফুল রয়েছে, আর এই ছোট দরজার তলাতে একটা পদ্ম ফুল রয়েছে। এই পদ্ম ফুল দুটোও কিন্তু হিন্দু ধর্মকে নিদর্শন করে। কারণ হচ্ছে আমাদের হিন্দু ধর্ম অনুসারে ব্রহ্মা, সরস্বতী, বিষ্ণু সবাই কিন্তু পদ্ম ফুলের ওপর বিরাজমান থাকে। এবার চলে আসি ছোট গেটটা। ছোট গেটটা জাহাঙ্গীর বানিয়েছিল। এই গেটটাকে বলা হয় সেলামি গেট। কারণ জাহাঙ্গীর চেয়েছিল তার বাবার সমাধিতে যখন কেউ যাবে, প্রত্যেকে যেন মাথা নিচু করে সেলাম ঠুকে তার বাবার সমাধিতে যায়। আর একটা জিনিস দেখো, এই 4 পাশ দিয়ে কিন্তু আরবিক ভাষায় পুরো কোরআনটা লেখা রয়েছে। এটার সঙ্গে বেশ কিছু সিমিলারিটি কিন্তু তাজমহলের দেখতে পাওয়া যায়। এই পিলারগুলোও কিন্তু তাজমহলের আদলেই তৈরি করা। পিলারগুলো দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় যেন সোজা, কিন্তু তা নয়। পিলারগুলো বাইরের দিকে একটু করে বেঁকিয়ে তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক কোনো বিপর্যয় হলে পিলারগুলো ভেতর দিকে না পড়ে, যেন বাইরের দিকে পড়ে, যাতে মেন গম্বুজের কোনো ক্ষতি না হয়। এখানে দেখো, এখানে কারুকার্যে যেরকম সাদা মার্বেল দেখা যাচ্ছে, সেরকম লাল মার্বেলেরও ব্যবহার করা রয়েছে। আর এই মিনারের উপরে যে নীল টাইলস গুলো রয়েছে না, এগুলো ছিল হচ্ছে কিন্তু তখনকার দিনে চীন থেকে আনা, খুব দামি পাথর ছিল এগুলো। এগুলো কিছু পূর্ণিমার রাতে যখন এর ভেতরে চাঁদের আলো রিফ্লেক্ট করতো, তখন কিন্তু এটা দেখতে নাকি তাজমহলের থেকেও বেশি সুন্দর লাগতো। এই আকবরের সমাধি কিন্তু অনেকবার আক্রান্ত হয়েছে। লাস্ট আক্রান্ত হয়েছে 1905 সালে। প্রথমে আক্রান্ত হয়েছিল জগুলে জমিদাররা জাহাঙ্গীরের
দাসত্ব মেনে নিতে রাজি হয়নি, তখন তারা তার এগেনস্টে বিদ্রোহ করে। সেই সময় জাহাঙ্গীর বিদ্রোহ দমনের জন্য 4জন জমিদারকে গোকুলের খতম করে দেয়, মানে মেরে ফেলে। এর পরবর্তীতে তাদেরই ভেতরে একজন নাতি, যিনি গোকুলের জমিদার হয়, সে কিন্তু আবার পুনরায় জাহাঙ্গীরকে মানে শিক্ষা দেওয়ার জন্য এই আকবরের সমাধিটাকে আক্রমণ করে। আক্রমণ করার ফলে কি হয়, এখানে যে সমস্ত সোনা, রূপো আর মণিমাণিক্য, কোহিনূর, হীরার কাজ ছিল, সেগুলো সে কিছুটা তুলে নিয়ে যায়। তারপর এটা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় বসে থাকে। 1905 সালে বড়লাট লর্ড কার্জন, বুঝতেই পারছো কি কোন দিকে যাচ্ছে, সেটা সংস্কার করে। সংস্কারটা নামেই সংস্কার ছিল, যেটুকু বেঁচেছিল সেটুকুও সে তুলে নিয়ে গিয়ে বাইরে বাকিটা প্লাস্টার করে ছেড়ে দেয়। তারপরেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এটা হচ্ছে আকবরের সমাধির রূপ। আকবরের মৃত্যুর পর 1618 থেকে 1622 সাল মধ্যে জাহাঙ্গীর তার বাবার এই সমাধিটা তৈরি করেছিল। আর সমাধি ক্ষেত্রের ভেতরে চিরনিদ্রায় শয়িত আছে আমাদের ভারতবর্ষের অন্যতম সেরা মোগল সম্রাট আকবর। আর এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটাতে আকবর ভেবেছিলেন যে তাদের বাড়ির প্রত্যেকের পরিবারের সদস্যদেরকে পরবর্তীতে কবর দেওয়া হবে, কিন্তু সেটা আর হয়নি, এই জন্য ফাঁকা পড়ে রয়েছে। আর একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখা দরকার, এর স্ট্রাকচারটা এমনভাবে বানানো হয়েছে যাতে এই ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় সমস্ত কিছু থেকে বেঁচে থাকতে পারে। তার কারণ হচ্ছে এই পিলারগুলো কিন্তু পুরোটাই হলো, আর এটা অনেকটা কাজ করা হচ্ছে টেলিফোনের মতন, মানে এই দেয়ালে তুমি যদি কোনো আওয়াজ করো, বরুণ যদি ওই পাশের দেয়ালে কান পাতে, তাহলে শুনতে পারবে। তোমরা যখনই আগ্রাতে ঘুরতে আসবে বা সিকেন্দ্রায় আসবে, তখন নিজেরা এসে এটার পরীক্ষাটা করে নিও, কারণ বিবেকানন্দ বলেছে, মুখের কথা না শুনে নিজের চোখে দেখে বিশ্বাস করাটাই বেশি ভালো। আমি এখন দাঁড়িয়ে আছি কাচমহলের সামনে। না, কাচমহল কিন্তু কোনো সমাধি নয়, এটা থাকার জায়গা ছিল। অ্যাকচুয়ালি এটার নাম কাচমহল হওয়ার কারণ হচ্ছে এই মহলটা তৈরি করা হয়েছিল সোনা, রূপো, হিরে, জহরতের পাশাপাশি কাঁচ দিয়ে। ভেতরের ডেকোরেশনে কাঁচে খুব সুন্দরভাবে ছিল। এটাও কিন্তু গোকুলের জমিদার প্রথমে ধ্বংস করে লুটে নিয়ে চলে যায়। বাকি যেটুকু পড়েছিল সেটাও কিন্তু 1905 সালে লর্ড কার্জন তুলে নিয়ে চলে যায়। প্লেন এখানে পাথরের কারুকার্যগুলোকে ছেড়ে রেখে যাওয়া হয়েছে। নূরজাহান আর অরঙ্গজেব দুজনে শিকার করতে খুবই ভালোবাসতেন। শিকার টিকার করে এসে তারা এইখানে রাত্রে নৈশ যাপন করতেন, এবং সেই জন্য এই কাচমহলটা তারা নির্মাণ করিয়েছিলেন। কাচমহল থেকে বেরিয়েই সামনে পড়বে যে একটা ভগ্ন স্তূপের মতন অংশ, এটাকে বলা হয় লোদিমহল। লোদিমহল অ্যাকচুয়ালি হচ্ছে সিকান্দার লোদির সমাধিস্থল। তবে এখানে কিন্তু সিকান্দার লোদি বর্তমানে আর চিরনিদ্রায় শায়িত নেই। ইব্রাহিম লোদি যখন ক্ষমতায় আসে, তখন সেই সিকেন্দ্রা থেকে তার রাজধানী স্থানান্তরিত করে দিল্লিতে। ইব্রাহিম লোদি খালি তার রাজধানী সিকেন্দ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেনি, তার সাথে সাথে তার বাবার যে দেহাবশেষ ছিল বা সমাধি ছিল সেটাও স্থানান্তরিত করে দিল্লিতে, এবং সিকান্দার লোদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বর্তমানে দিল্লির লোদি গার্ডেনে। আর এই হচ্ছে সিকান্দার লোদির মানে শূন্য টোম। এখন আমরা চলে এসেছি দ্য টোম অফ ইতমাত উদ্দৌলা দেখার জন্য, বা ইতমাত উদ্দৌলার মাকবারা দেখার জন্য। এখানেও কিন্তু ঢোকার জন্য এন্ট্রি ফি ওই 30 টাকা। এএসআই এখানে টিকিট চার্টে লেখা আছে 25, তারপরে প্রত্যেক জায়গাতে 5 টাকা করে একটা কি একটা ট্যাক্সের জন্য 5 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। আর টিকিট কাউন্টার হচ্ছে দরজা দিয়ে, এই যে গেট, এটা হচ্ছে মেন গেট, এই মেন গেট দিয়ে ঢুকে বাঁ হাতে পড়বে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে চলে আসতে হবে ইতমাত উল্লাহকে দেখার জন্য। ষোলোশো 22 থেকে 1628 খ্রিস্টাব্দের মধ্যে এই ইতমাত উদ্দৌলাটাকে তৈরি করা হয়, মানে টোমটা তৈরি করা হয়। আর তৈরি করান কিন্তু নূরজাহান। এর স্ট্রাকচারটা অনেকটা তাজমহলের মতন দেখতে বলে একে প্রায়শই বেবি তাজ বা বাদশার তাজও বলা হয়, বা অনেক ক্ষেত্রে এটাকে
খসড়া অফ তাজমহলও বলা হয়ে থাকে। কি সত্যি দেখতে অনেকটা তাজমহলের ছোট ভার্সন মনে হচ্ছে না? হ্যাঁ, এটা সত্যি বেবি তাজ বা বাচ্চা তাজ বলা হয়। এখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছে মির্জা গিয়াস আলী বেগ আর তার স্ত্রী আসমাতুল্লাহ বেগম। এই দুজনার স্বামী স্ত্রীকে পাশাপাশি এখানে কবর দেওয়া হয়। এনারা ছিলেন নূরজাহানের মা বাবা আর মুমতাজ মহলের দাদু দিদিমা। প্রথম জীবনে মির্জা গিয়াস বেগ কিন্তু ছিলেন মুঘল এম্পায়ারের ক্যাশিয়ার বা ট্রেজারার। তারপরে জাহাঙ্গীরের আমলে তার পদোন্নতি হয় এবং হয়ে তিনি ওয়াজির বা প্রধানমন্ত্রীর পদ থেকে অলঙ্কিত করেছিলেন। সাথে সাথে তিনি কিন্তু ছিলেন তাদের শ্বশুর। আগ্রা শহর থেকে 4 কিলোমিটার দূরে যমুনার পূর্ব পারে অবস্থিত হচ্ছে এই টোম অব ইদমত উদ্দৌলা। এটা তোমরা হাতে সময় করে দেখতেই পারো। এটাও কিন্তু অল্প পরিচিত, স্বল্প চেনা আগ্রারই আর একটা মনুমেন্ট। আমরা এই মুহূর্তে চলে এসেছি মেহতাব বাগ দেখার জন্য। চলো, এটা হচ্ছে মেহতাব বাগের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিই, দেখি এখানে কত করে নেয়। কারণ প্রতিটা জায়গায় লেখা রয়েছে 25 টাকা করে টিকিট, কিন্তু 5 টাকা করে এক্সট্রা নিচ্ছে। এখানে এডিএ ট্যাক্স। এইটা হচ্ছে আগ্রাতে যে 4 বাগ আছে, মানে 4টে বাগান আছে মুঘলদের আমলে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মেহতাব বাগ। আর যমুনার পূর্ব পারে মোগল স্থাপত্যের সর্বশেষ নিদর্শনই হচ্ছে এই মেহতাব বাগ। এই মেহতাব বাগটা কিন্তু তৈরি করেছিল মোগল সম্রাট বাবর। আর মেহতাব বাগের বাংলা অর্থ করলে দাঁড়ায়, বা মেহতাব বাগের অর্থ হচ্ছে মুনলাইট গার্ডেন, মানে চন্দ্রালোকের বাগান। এইখানে পূর্ণিমা রাতে যমুনার অপর পারে মেহতাব বাগ যেখানটায় রয়েছে, মেহতাব বাগের ঠিক অপর পারেই কিন্তু রয়েছে তাজমহল। সেটাকে দেখতে পাওয়া যায় এবং খুব সুন্দর লাগে দেখতে। শাহজাহান জীবিত অবস্থায় যতক্ষণ না পর্যন্ত সে আগ্রার কেল্লাতে তার পুত্রের দ্বারা অবরুদ্ধ হয়েছিল, তার আগে পর্যন্ত কিন্তু প্রতি পূর্ণিমার রাতে মেহতাব বাগে এসে তাজমহলের সৌন্দর্য উপভোগ করত। মেহতাব বাগে কিন্তু মোগলরা বিভিন্ন দেশ বিদেশের প্রচুর ভ্যারাইটিস অফ ফুল গাছ, বিভিন্ন দামি দামি ফলের গাছ, সমস্ত কিছু তখন তারা করেছিলেন। এবং তারই বেশ কিছু প্রজাতি, মানে এখনো পর্যন্ত হয়তো কোনো কোনো গাছ হয়তো মোগল আমলেরও থাকতে পারে বা নাও থাকতে পারে, পরেও লাগানো হতে পারে। তো যাই হোক, এইটা হচ্ছে মেহতাব বাগের একটা ওভারঅল ভিউ। মানে আসলে তুমি বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারো, প্রকৃতির মধ্যে একটু বসতে পারো, গাছের তলায় ছায়। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু মানে আমার দেখে মনে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেনের মতন। অবভিয়াসলি বুঝতে পারছো এটা লাভার্স পার্ক হিসেবে বেশি ব্যবহার হয়। কারণ একমাত্র যেটা আগ্রাতে এসে মেহতাব বাগে পেলাম 25 টাকা, তো 25 টাকায় এএসআই এর টিকিটের দামটা নিল। এডি এর 5 টাকার জন্য যে এটা টোল ট্যাক্স নিচ্ছে না কি মাথামুন্ডু সার্ভিস ট্যাক্স নিচ্ছে, সেটা এখানে নেয়নি। মানে এক্ষেত্রে আমাদের দুজনার এন্ট্রি ফি দিতে হয়েছে 50 টাকায়। আমি বসে আছি মেহতাব বাগের একদম অন্তিমের এক প্রাচীরে। আর আমার পিছনে দেখো পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম প্রধান ভালোবাসার প্রতীক, শাহজাহান আর মুমতাজের ভালোবাসার প্রতীক তাজমহল। এই মেহতাব বাগে আসলে এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। এখান থেকে কিন্তু তাজমহলের একেবারে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। আর এর সামনেই রয়েছে যমুনা নদী। আর এই মেহতাব বাগের বাঁ দিকটাতে এটা হচ্ছে কিন্তু এডিএ, মানে হচ্ছে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির একটা নতুন উদ্যোগ শুরু করেছে, নাইট ভিউ পয়েন্ট অফ তাজমহল। এখানে পূর্ণিমার 5টা রাত্রির, মানে প্রতি মাসের পূর্ণিমার 5টা রাত্রিরে 200 টাকা করে ভারতীয়দের জন্য তোমরা এখানে রাত্রি 12টা পর্যন্ত বসে তাজমহল দেখতে পারো। সেক্ষেত্রে ওই যে বিদেশি লোকরা যেখানে দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটায় বসে তাজমহলের চন্দ্রালোকে তাজমহলকে উপভোগ করতে পারো। আর অন্যান্য দিনে 20 টাকা করে আসতে পারো, চাঁদ অল্প অল্প থাকবে, অমাবস্যার রাতেও কিন্তু এখানে বসে তাজমহল তোমরা দেখে নিতে পারো। এই হচ্ছে মেহতাব বাগ। মেহতাব বাগে আসতে সব থেকে বড় পাওনা হচ্ছে এই তাজমহলটাকে দেখা। আর ভেতর থেকে তাজমহল দেখতে দেখতে একটাই তোমাদের বেরোবে, সেটা হচ্ছে ওয়াহ তাজ। সত্যি সুন্দর এই তাজমহল। আগ্রা ঘুরতে আসলে একটা কথা অবশ্যই মাথায় রেখো, যতগুলো এএসআই সাইট আছে, সেটা এই মেহতাব বাগ হোক, তাজমহল হোক, আগ্রা ফোর্ট হোক বা সেকেন্দ্রা হোক, যেগুলোই এএসআই সাইট আছে সেগুলো কিন্তু সূর্যোদয় থেকে সূর্যাস্তের 30 মিনিট আগে পর্যন্ত খোলা থাকে। বছরের 12 মাসই কিন্তু এটা থাকে। তবে হ্যাঁ, শুক্রবার দিনকে তাজমহল আগ্রা ফোর্ট বন্ধ থাকে। এটা মাথায় রেখে মানে শুক্রবারটাকে দেখে কিন্তু আগ্রা ভ্রমণের প্ল্যানিংটা করে নিতে পারবে। ব্যাস এই ছিল আগ্রার গল্প।
যদি আগ্রার গল্প ভালো লাগে, কেমন লাগলো, কি বৃত্তান্ত, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাদেরকে। তোমাদের কমেন্ট কিন্তু আমাদেরকে এন্থু দেবে পরবর্তী নতুন জায়গাকে এক্সপ্লোর করতে। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি, আমাদের এই ট্রাভেল ডায়েরির প্রতিটা পাতায় নতুন নতুন ভ্রমণের কাহিনী লিখছি। আমাদের এই ভ্রমণের কাহিনীগুলো তোমরা দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।